আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিনুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু সিরাজউদ্দৌলা নাটক। লিখেছেন সিকান্দার আবু জাফর। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। সিকান্দার আবু জাফর ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী কবি, সাংবাদিক, নাট্যকার ও পত্রিকা সম্পাদক। তিনি প্রগতিশীল সাহিত্য সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, তিমিরান্তিক, বাংলা ছাড়ো এবং নাটক সিরাজউদ্দৌলা। তিনি মরণোত্তর ২১শে পদক ও স্বাধীনতা পদক পান। জন্ম ও মৃত্যু: সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯শে মার্চ তৎকালীন খুলনা জেলার বর্তমান সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ৫ই আগস্ট ১৯৭৫ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। সিকান্দার আবু জাফরের সাহিত্যকর্ম: সিকান্দার আবু জাফর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, যেটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে, তিমিরান্তিক ১৯৬৫, বাংলা ছাড়ো ১৯৭১, যেটি বহুল জনপ্রিয় একটি কবিতা, নাটক সিরাজউদ্দৌলা ১৯৬৫, মহাকবি আলাওল ১৯৬৬। সিকান্দার আবু জাফরের লেখা অন্যতম উপন্যাস মাটি আর অশ্রু ১৯৪২, পূরবী ১৯৪৪, নতুন সকাল ১৯৪৬ সালে প্রকাশিত হয়। সম্পাদনা: তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা সমকাল ১৯৫৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন। পুরস্কার ও সম্মাননা: মরণোত্তর ২১শে পদক ১৯৮৫, সাংবাদিকতায় মরণোত্তর স্বাধীনতা পদক ১৯৯৯। এবার সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে জানব। সিরাজউদ্দৌলা নাটক একটি ইতিহাস নির্ভর করুণ রসাত্মক নাটক। সিরাজউদ্দৌলা নাটকের মূল বাণী স্বদেশ প্রেম, মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষার প্রচেষ্টা। সিরাজউদ্দৌলা নাটকের মূল বাণী মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষার প্রচেষ্টা। নাটকের বিষয়বস্তু দেশি বিদেশি চক্রান্তের পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির পরিস্ফুটন। আমাদের সিরাজউদ্দৌলা নাটকের ধরন ঐতিহাসিক নাটক। রস বিচারে এটি একটি ট্র্যাজেডিধর্মী নাটক। সিরাজউদ্দৌলার পক্ষে আমরা পুরো নাটক পড়লে এখানে দুইটা দল পাই, একটি সিরাজউদ্দৌলার পক্ষ দল এবং আরেকটি ইংরেজদের দল। কারণ আমাদের সিরাজউদ্দৌলা নাটকে দেখানো হয় ইতিহাস নির্ভর একটি যুদ্ধ, পলাশির যুদ্ধ, যে যুদ্ধে দুটি দল ছিল, একটি সিরাজের দল এবং একটি ব্রিটিশদের দল, যেটা আমরা ইংরেজদের দল বলতে পারি। এখানে সিরাজের দলে ছিল বা সিরাজউদ্দৌলার পক্ষে ছিল লুৎফা, আমিনা, লুৎফা অর্থাৎ লুৎফুন্নেছা, আমিনা, মোহনলাল, মীর মর্দান, সাফরে, রাইসুল জুহলা, বদরি আলী খাঁ। মোহনলাল ছিল আমাদের সিরাজউদ্দৌলার পক্ষে দেশপ্রেমিক লড়াকু বীর। মীর মর্দানও দেশপ্রেমিক বীর যোদ্ধা, সাফরে লড়াকু বীর, যারা প্রাণপণ দেশের জন্য যুদ্ধ করে গিয়েছিল। এবং সিরাজউদ্দৌলার পক্ষে আরো ছিল নৌবে সিং হাজারি, তিনি ছিলেন মীর মর্দানের জামাতা। এবার আমরা চলে যাব ইংরেজদের পক্ষে। ইংরেজদের পক্ষে অর্থাৎ সিরাজউদ্দৌলার বিপক্ষে কারা কারা ছিল? সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিল তারই স্বজনরা, তারই পরিবারের লোক। প্রথমত ঘসেটি বেগম, একজন চক্রান্তকারী ঈর্ষাপরায়ণ মহিলা, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার বড় খালা। মীর জাফর, লোভী বিশ্বাসঘাতক, যিনি ছিলেন আমাদের আলীবর্দী খাঁর জামাতা। মিরন, যিনি ছিল মীর জাফরের ছেলে। রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, একজন প্রতারক লোভী চরিত্র। মানিক চাঁদ, জগৎ শেঠ, মোহাম্মদী বেগ, যিনি সামান্য টাকার লোভে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। রবার্ট ক্লাইভ, ক্লেটন, হলওয়েল, ওয়াটস, ড্রেক, কিলপ্যাট্রিক।
সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র হল সিরাজউদ্দৌলা। এটি একটি ইতিহাস আশ্রিত নাটক এবং ট্র্যাজেডি ধর্মী নাটক, বিয়োগাত্মক নাটক। আমরা যদি সিরাজউদ্দৌলা নাটকের শুরুতে যে সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট যদি জানি বা এটা যদি ইতিহাস সম্পর্কে জানি, যেহেতু এটা একটা ইতিহাস আশ্রিত নাটক, তাহলে এটা আমাদের বাংলায়ও যতটুকু কাজে দেবে ঠিক ততটুকুই আমাদের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানেও কাজে দিবে। কাজেই আমাদের এক নাটকে দুই কাজ হয়ে যাবে। প্রথমত, সিরাজউদ্দৌলা নাটক যদি আমরা করি বা ভালো করে পড়ি, তাহলে আমরা বাংলায় যে 20 মার্ক আছে, আমাদের বাংলায় কিন্তু নার্সিংয়ে 20 মার্ক, বাংলায় 20, এবং পাশাপাশি আমরা ইতিহাস অর্থাৎ জিকে জেনারেল নলেজ থেকেও আমরা নলেজ গেদার করতে পারতেছি। তার মানে জেনারেল নলেজেও আমাদের পড়া হয়ে যাচ্ছে। আমরা শুরুতেই জেনে নিব যে আমাদের যে সিরাজউদ্দৌলা নাটকের যে সিরাজ আসন গ্রহণ করে বা বাংলার যে নবাবী সিংহাসনে বসেন, এর আগে আমাদের নবাব ছিল আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ ছিল আমাদের সিরাজের নানা। আমরা এখানে আলীবর্দী খাঁ লিখলাম, আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ কোথায়? আলীবর্দী খাঁ তো হুট করে বাংলায় আসেনি, এরা কিন্তু কেউ বাঙালি ছিল না, এরা তুর্কি থেকে আসছে। আমাদের শেষ স্বাধীন নবাব যে সিরাজউদ্দৌলা, আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব বলি, কিন্তু তিনি কিন্তু বাঙালি ছিলেন না। তার যে নানা, তিনি আসছেন তুর্কি থেকে, তুর্কি থেকে যখন আসলো, এবার এসে তিনি একজন সামান্য খাদেম ছিল বা একজন সেনা কর্মকর্তা ছিল। কার আন্ডারে? সুজাউদ্দিনের আন্ডারে। বাংলার শাসক তখন ছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক ছিল সুজাউদ্দিন। তৎকালীন সময়, এটা কখনকার কথা বলছি, এটা 1740 সালের পূর্বে, 1740 সালের পূর্বে, কারণ 1740 সালে ক্ষমতা গ্রহণ করেন আমাদের আলীবর্দী খাঁ। তার মানে 1740 সালের পূর্বে বাংলা, বিহার এবং উড়িষ্যার শাসক ছিল সুজাউদ্দিন। এই সুজাউদ্দিনের নজরে আসে আমাদের আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ এতটাই বিশ্বস্ত ছিল যে তাকে সেনাপতি নিযুক্ত করে, সুজাউদ্দিন তাকে সেনাপতি নিযুক্ত করে, এবং একটা যুদ্ধে যখন জয়লাভ করে তখন তাকে একটা অঞ্চলে জায়গিরি দান করে, মানে জমিদারিত্ব। এবার একটা সময় সুজাউদ্দিন মারা যাওয়ার পর তার ছেলে সরফরাজ খাঁ, একটা সময় যখন সুজাউদ্দিন মারা যায় তখন তার ছেলে সরফরাজ খাঁ ক্ষমতায় আসেন। সরফরাজ খাঁ যখন ক্ষমতায় আসে তখন তিনি শাসক হিসেবে খুবই ব্যর্থতা বা দুর্বলতার পরিচয় দেয়, কারণ তিনি সারাদিন মদ্যপায়ী ছিল বা নারীবাজ আমরা যাকে বলতে পারি, নাচ নেওয়ালি বা নর্তকীর সাথে সারাদিন লেগে থাকতো। তার যে শাসন ক্ষমতা বা তিনি যে একটা অঞ্চলের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মধ্যে এই দায়িত্ববোধটা ছিল না। এই সুযোগটা লুফে নেই আমাদের আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ এবং তার বড় ভাই আহমদুল্লাহ খাঁ, হাজী আহমদুল্লাহ খাঁ। এই সরফরাজ খাঁর বিরুদ্ধে সময় যখন জনগণ বিদ্রোহ ঘোষণা করলো বা জনগণের যখন পূর্ণ আস্ফালন না ঘটে, তখন জনগণ শাসকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন আমাদের আলীবর্দী খাঁ আগুনে ঘি করলো। জনগণ তো এমনিতেই সরফরাজ খাঁকে পছন্দ করতো না, তখন আলীবর্দী খাঁ একটা সুযোগ পেয়ে গেল। এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না। তার মানে যার নুন খেয়েছে তার সাথে কিন্তু নেমোখারামি করতেছে, কারণ সুজাউদ্দিন কিন্তু ভালোবেসেই আলীবর্দী খাঁকে একটা জায়গির দান করেন, জমিদারিত্ব দান করেন, এবং তার ছেলের সাথে তিনি বিদ্রোহ ঘোষণা করেন, এবং বিদ্রোহ ঘোষণার এক পর্যায়ে আলীবর্দী খাঁর হাতে সরফরাজ খাঁ নিহত হন। তার মানে আমরা এখানে সরফরাজ খাঁর ইন্ডিং পেয়ে গেলাম, সরফরাজ খাঁ মারা গেল। যখনই সরফরাজ খাঁ মারা গেল তখন 1740 সালে ক্ষমতায় আসলেন আলীবর্দী খাঁ। 1740 সালে ক্ষমতায় আসলেন আলীবর্দী খাঁ এবং তার ভাই হাজী আহমদুল্লাহ। এবার আমরা আলীবর্দী খাঁর সন্তান সম্পর্কে জানবো।
যেটা আমাদের নাটকীয় কাজে দিবে, নাটকীয় আছে এবং ইতিহাস আশ্রিত, যেহেতু ইতিহাসেও পেয়েছি আমরা। প্রথমত, আলীবর্দী খাঁর ৩ সন্তান, কোনো পুত্র সন্তান ছিল না। ৩ কন্যা সন্তান। বড় কন্যা সন্তানের নাম হলো ঘসেটি বেগম। ঘসেটি বেগম। মেজ সন্তান মনিরা বেগম। এবং কনিষ্ঠ সন্তান আমেনা বেগম। আমরা তার ৩ সন্তানকে পেলাম, ৩ কন্যা সন্তান আলীবর্দী খাঁর, ঘসেটি বেগম, মুনিরা বেগম এবং আমেনা বেগম। এই ৩ সন্তানকে তিনি বিয়ে দেন তার বড় ভাই হাজী আহমদুল্লাহর ৩ পুত্র সন্তানের সাথে। তার মানে বিয়ে দিচ্ছে কার সাথে? আপন ভাতিজার সঙ্গে। তার বড় ভাইয়ের ৩ সন্তানের সাথে ৩ কন্যার বিয়ে দেন। ৩ সন্তানের সাথে ৩ কন্যার বিয়ে দিচ্ছে। এবার আমরা ঘসেটি বেগমে আসি। প্রথমে ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম ছিল খুবই ধূর্ত প্রকৃতির এবং চালাক, এবং তিনি ছিল বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তার কোনো ছেলে মেয়ে হতো না। তার ছেলে মেয়ে না হয় তিনি আমেনা বেগমের যে মেজ পুত্র আছে, মেজ পুত্রকে দত্তক নেই, পুষ্যপুত্র। কিন্তু একটা সময় আমেনা বেগমের যে মেজ পুত্র তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমেনা বেগমের মেজ পুত্রকে দত্তক নেওয়ার পরে একটা সময় বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এবার আসি মুনিরা বেগমের কথা। মুনিরা বেগমের যে কাহিনীপট, এটা আমাদের নাটকীয় নেই এবং ইতিহাসে অতটা লক্ষ্য দেখা যায় না। তারপরে পাচ্ছে আমেনা বেগম। আমেনা বেগমের ৩ সন্তান। ৩ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ অর্থাৎ বড় হলো আমাদের সিরাজউদ্দৌলা। এবার আমরা আমেনা বেগমের কাছে একটু পরে আসি। আমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে জেনে নিই একটু, সিরাজ সম্পর্কে। সিরাজ সম্পর্কে বলার আগে আমি আরেকটু বলি। আমেনা বেগমের বিয়ে হয় আলীবর্দী খাঁর আপন ভাতিজা জৈনুদ্দিনের সঙ্গে। এবার আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে আলীবর্দী খাঁ সবসময় তার নাতিপুতি অর্থাৎ সিরাজেরকে একটু বেশি ভালোবাসতেন বা একটু বেশি আলাদা দেখতেন সবার থেকে। এই আলাদা দেখা বা বেশি ভালোবাসার কারণ ছিল। বেশি ভালোবাসার কারণ কি? আমেনা বেগমের স্বামী জৈনুদ্দিন এবং তার শ্বশুর হাজী আহমদুল্লাহ, তারা দুইজনই আলীবর্দী খাঁ যখন ক্ষমতায় ছিলেন ১৭৪০ পরবর্তী সময় একটা যুদ্ধে, মারাঠাদের সঙ্গে একটা যুদ্ধে, যে তারা বাবা ছেলে সেখানেই শহীদ। তার মানে জৈনুদ্দিন এবং তার বাবা দুজনে শহীদ হচ্ছেন। আলীবর্দী খাঁর জামাই এবং নিজের ভাই দুজনই শহীদ। এই দুজনই শহীদ হওয়ার কারণে তার যে ছোট মেয়ের যে সন্তানগুলো ছিল, 3 সন্তান, সিরাজউদ্দৌলা এবং তার যে 2 ভ্রাতা ভাই, তাদের উপর একটু বেশি ভালোবাসা তিনি দেখিয়েছেন। কারণ তারা ছোটবেলা থেকেই বাবাহারা, দাদাহারা। এই জন্য আলীবর্দী খাঁ একটু বেশি ভালোবাসতেন আমাদের সিরাজকে। এবার আমরা সিরাজের সম্পর্কে আসি। সিরাজ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি 1757 সালে তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং 1 বছরের মাথায় তিনি পরাস্ত হন। 1 বছরের মাথায় তিনি পরাজিত হন কাদের হাতে? ইংরেজদের হাতে, এবং স্বজনদের বিশ্বাসঘাতকতায় তিনি পরাস্ত হচ্ছেন। এবার সিরাজ থেকে আসি। সিরাজের একজন স্ত্রীও ছিল। সিরাজের স্ত্রী ছিল লুৎফুন্নেসা। তিনি বিপদে আপদে, আমাদের যে 1757 সালে যে যুদ্ধ হয়, এই যুদ্ধে সবসময় সবাই ছেড়ে গেলেও লুৎফুন্নেসা ছেড়ে যাননি। এটা আমরা নাটকে দেখতে পাই। এবং আমরা বলছি যে সিরাজ 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে পরাস্ত হন। এই পরাস্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটি কারণ হলো অন্তরপুরের দ্বন্দ্ব। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে 2টা দল ছিল। 2টা দল, একটি হলো ইংরেজদের পক্ষ এবং একটি হলো সিরাজউদ্দৌলার পক্ষ, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি অডিও রেকর্ডে, যেটা তোমরা শুনেছ। এবার আমরা সিরাজের বিরুদ্ধে যে দলগুলো পেয়েছিলাম,
বা ইংরেজদের দল, তাদের মধ্যে সিরাজেরও আত্মীয় ছিল। সিরাজের আত্মীয়র মধ্যে আমরা পেয়েছিলাম ঘসেটি বেগমকে, ঘসেটি বেগম। এবার আমাদের প্রশ্ন হলো, ঘসেটি বেগম কেন নিজের আপন বোনের ছেলের উপর এইভাবে বিশ্বাসঘাতকতা করলো বা চতুরতা করলো? এটা তো প্রশ্ন আসার কথা বা জানার একটা কৌতূহলের কথা। সে কেন নিজের বোনের ছেলের উপর এরকম বিশ্বাসঘাতকতা করলো বা চতুরতা করলো? এর মূল কারণ হলো, ঘসেটি বেগম একজন দত্তক নেওয়া পুত্র ছিল। যেহেতু আমেনা বেগমের মেজ সন্তান দত্তক নেওয়ার পর মারা যায় বসন্ত রোগে, এই জন্য ঘসেটি বেগম আরো একটি সন্তান দত্তক নেয়। আরো একটি সন্তান হলো শওকত জং। আরো একটি সন্তান হলো শওকত জং। ঘসেটি বেগম চাইতো যে শওকত জং, যিনি তার পালিত পুত্র, সে বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হোক। যেহেতু সে ঘসেটি বেগম বড়, আলীবর্দী খাঁর বড় মেয়ে, তা বড় মেয়ের সন্তানই তো হচ্ছে ক্ষমতায় আসবে, ছোট মেয়ের সন্তান কেন আসবে? এটা প্রথম কারণ। দ্বিতীয় আরেকটি বড় কারণ আছে। দ্বিতীয় আরেকটি বড় কারণ হলো, ঘসেটি বেগমের একজন প্রিয় পাত্র ছিল। প্রিয় পাত্র, তিনি ছিলেন হাসান, দুঃখিত, হোসেন, সেনাপতি হোসেন। সেনাপতি হোসেনকে সিরাজউদ্দৌলার কথা মতো হত্যা করা হয়। কোনো একটা কারণবশত সিরাজ সেনাপতি হোসেনকে হত্যা করেন। কি কারণে হত্যা করেন সেটা তাদের অন্তঃপুরের কথা বা হয়েছে কিছু, সে কারণে সেনাপতি হোসেনকে হত্যা করে। সেনাপতি হোসেন ছিল ঘসেটি বেগমের প্রিয় পাত্র। এটা ঘসেটি বেগম সহ্য করতে পারেনি। সিরাজ কেন সেনাপতি হোসেনকে হত্যা করলো? জানা যায় যে সেনাপতি হোসেনের সাথে ঘসেটি বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এই পরকীয়ার সম্পর্ক ঘসেটি বেগম এটা মেনে নিতে পারেননি। এই জন্য ঘসেটি বেগম সব সময় সিরাজের পতন চাইতো। এটা ছিল ঘসেটি এবং সিরাজের দ্বন্দ্বের মূল কারণ। এবার আমরা সিরাজের দ্বন্দ্বের পিছনে আরো কতগুলো লোক পাচ্ছি। আরো কতগুলো লোকের মধ্যে দেখো, প্রথমে পাচ্ছি মীর জাফর। আমি এখানে কতগুলো পয়েন্ট দিয়ে লিখে রেখেছি। 1 নম্বরে পাচ্ছি মীর জাফর। এই মীর জাফর সিরাজের কে ছিল? আমরা জানি যে সেনাপতি। সেনাপতি মীর জাফর 1 নম্বর আসামি বা বিশ্বাসঘাতক। এই মীর জাফর সম্পর্কে আমরা কি জানি? শুধু জানি যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল। এর যে আরো একটা পরিচয় আছে সেটা কি আমরা জানি? এর আরো একটি পরিচয় হলো, আমরা শুরুতেই যে আলীবর্দী খাঁ সম্পর্কে জেনেছি। এই আলীবর্দী খাঁ আমরা বলা কি বলে এটা, মুখে মুখে যে আমরা ভাই বোন পাতাই, মুখে মুখে ভাই বোন পাতাই, একে কি বলে? মুখে মুখে যে ভাই বোন পাতায় তার বলি, হিন্দিতে বলে বলি বেহেন। আলীবর্দী খাঁর একজন বলি বেহেন ছিল বা বোন ছিল, পাতানো বোন, আমরা যেটাকে বলি পাতানো বোন। আমি আর লিখলাম না পাতানো বোন, নিজের বোন না কিন্তু পাতানো বোন। পাতানো বোনের সঙ্গে আলীবর্দী খাঁ বিয়ে দেন আমাদের মীর জাফরকে। মীর জাফরের সঙ্গে আলীবর্দী খাঁর একটা পাতানো বোনের বিয়ে হয়, যাকে বলি বেহেন আমরা বলি। এই বিয়ে হওয়ার পর মীর জাফর তিনি আলাদা একটা আধিপত্য বিস্তার করেন। কারণ যতই পাতানো বোন হোক, নিজের বোন নেই, পাতানো বোন। আর আলীবর্দী খাঁ যেহেতু শাসক, বাংলা বিহার উড়িষ্যার নবাব, আর তার বোনের স্বামী আমি, এবং সেই সাথে আমি সেনাপতি, এই জন্য তার একটা আলাদা গাম্ভীর্য বা একটা অহংকার ছিল। আর তিনি চাইতেন, যেহেতু আমি আলীবর্দী খাঁর ভগ্নিপতি, সিরাজউদ্দৌলার সম্পর্কে যা হয় হোক, কিন্তু মীর জাফর বিশ্বাস করতেন আমি যেহেতু আলীবর্দী খাঁর ভগ্নিপতি, আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার অবর্তমানে শাসনভার পাওয়ার অধিকার একমাত্র আমার, অধিকার একমাত্র আমার, কারণ তার বোনের স্বামী আমি। সেটা বলি বেহেন হোক আর নিজের বোন হোক, বোন তো, বোনের স্বামী মীর জাফর। এই জন্য তিনি মনে প্রাণে চাইতেন আমি বেঁচে থাকতে পিচ্চি বাচ্চা সিরাজ কেন নবাব হবে। এটা তার একটা অহংকার ছিল যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব হব আলীবর্দী খাঁর পরে। এবং তিনি যেহেতু তাদের সম্পর্কে যতই হোক পাতানো বোন, তারপরও তাদের সম্পর্কে ভগ্নিপতি আলীবর্দী খাঁর, এটা একটা ছিল। আর তারপরে অর্থলোভ বা লিপ্সা, এটাও একটা কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতার সিরাজের সঙ্গে। তারপর দেখো আমি এখানে কতগুলো চরিত্র লিখেছি। উমিচাঁদও আমাদের সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। উমিচাঁদ পেশায় কি ছিল? উমিচাঁদ ছিল একজন দলিল ব্যবসায়ী।
উমিচাঁদ ছিল দলিল ব্যবসায়ী। এই উমিচাঁদের সঙ্গে আমাদের নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমাদের সিরাজ উমিচাঁদকে বিশ্বাস করতেন কারণ রাষ্ট্রীয় কাজে একজন দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক আবশ্যক। সেই দলিল দস্তাবেজ দেখাশোনার কাজ করত আমাদের উমিচাঁদ, এবং এই উমিচাঁদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের সঙ্গেও যোগ দেন। তার মানে দুই নৌকায় চলছিলেন। তিনি সিরাজেরও বিশ্বাসভাজন একজন পাত্র ছিল, এবং একই সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রতিনিধি আছে রবার্ট ক্লাইভ, তার সঙ্গেও আবদ্ধ হন চুক্তিতে যে এখানকার কথা ওইখানে লাগায়, ওইখানকার কথা এখানে লাগাক। কিন্তু তিনি সবসময় নিজের সুবিধা দেখতেন। উমিচাঁদ, আমি এই দিক থেকে সুবিধা লাভ করব এবং ওই দিক থেকেও সুবিধা লাভ করব, তিনি ছিলেন সুবিধাবাদী। এবার আমাদের উমিচাঁদের চ্যাপ্টার ক্লোজ করলাম। তারপর দেখো মিরন। এই মিরন কে ছিল? এই মিরন ছিল আমাদের মীর জাফর বিশ্বাসঘাতকের মীর জাফরের ছেলে। এই মিরন সম্পর্কে আমাদের নাটকে উল্লেখ আছে। এই মিরনের হাতেই বা মিরনই হুকুম দিয়েছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মোহাম্মদী বেগকে বলেছিল হত্যা করতে। এই মিরনের হাতে সিরাজউদ্দৌলা নিহত হয়, সরাসরি না, কিন্তু মিরনের তত্ত্বাবধানে আমাদের সিরাজ হত্যা হচ্ছে। মিরনের আদেশে সিরাজকে হত্যা করা হয় এবং ঘসেটি বেগমকেও হত্যা করা হয়। এবং মিরনই সিরাজের যে ছোট ভাই আছে, ছোট ভাইকেও হত্যা করেন। তার মানে আমরা কতজনের হত্যাকারীকে পাচ্ছি? মিরন প্রথমত সিরাজকে হত্যা করে, দ্বিতীয়ত বেগমকে হত্যা করে, সিরাজকে হত্যা করলো, ঘসেটি বেগমকে হত্যা করলো, এবং সিরাজের ছোট ভাইকে হত্যা করলো। এবার আমরা মিরনে আসার আগে আমি আরেকটু এটা শেষ করে দিই। মীর জাফরের মৃত্যু কিভাবে হয়, একবারে শেষ হয়ে যায়। মীর জাফরের মৃত্যু যখন শেষ বয়সে মীর জাফর, তার শরীর দগ্ধ হয় বা ঘা হয়, শরীরটা পচে যায়। পচে গেলে তার কাছে কোনো লোক যেত না, শরীর খুশে পড়তো। এটা প্রকৃতির প্রদত্ত তার শাস্তি। তিনি এক পর্যায়ে, তার কাছে যেহেতু কেউ যেত না, ওই পচে গলে এক পর্যায়ে তিনি মারা যান। তার মানে করুণ পরিণতি, মীর জাফরের করুণ পরিণতি। এবং মিরনও একটা সময় মিরনকে হত্যা করা হয়। তারপর দেখো রায়দুল্লভ হচ্ছে সিরাজের বিশ্বাসভাজন একজন লোক, সিরাজের সঙ্গে কাজ করতেন। মানে সিরাজের প্রাসাদের বা অন্তরপুরের প্রতিনিধি হিসেবে কাজ করতেন রায়দুল্লভ। তিনি ছিল ডেপুটি গভর্নর এবং নবাবের সাথে সবসময় একটা ভালো সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। তবে এইটা হয়নি। কেন হয়নি? এই রায়দুল্লভের সঙ্গে সিরাজের একটা দ্বন্দ্ব ছিল, কথা কাটাকাটি, এটা স্বাভাবিক হয়। এই সিরাজের সাথে সামান্য শত্রুতার কারণে রায়দুল্লভের যে এই প্রমোশনটা হয় না। এবার রায়দুল্লভ মনে করে যে আমার প্রমোশন না হওয়ার একমাত্র কারণ হলো, বা আমার প্রমোশন না হওয়ার পেছনে দায়ী হলো সিরাজউদ্দৌলা। এই দায়ী মনে করে রায়দুল্লভ এবং সিরাজ একজন আরেকজনের শত্রু হয়ে গেল। রায়দুল্লভ মনে করেন যে সিরাজের জন্য যেহেতু আমার প্রমোশন হয়নি, সেহেতু আমি সিরাজকে বাংলা সিংহাসনে বসতে দেব না। আমি ইংরেজদের হয়ে কাজ করে সিরাজকে বাংলা সিংহাসন থেকে সরিয়ে দিব। এই ছিল আমাদের রায়দুল্লভের চরিত্র। তারপর আমরা পাচ্ছি রাজবল্লভ কে ছিল? রাজবল্লভ ছিল জাহাজি ফৌজ বিভাগের কেরানি। আমাদের রাজবল্লভ ছিল আমাদের তৎকালীন ঢাকায় যে জাহাজি ফৌজ ছিল, আমরা যাকে নৌবাহিনী বলতে পারি, নৌবাহিনী ফৌজের একজন সামান্য কেরানি। এই রাজবল্লভের সাথে সিরাজের বা এই অন্তরপুরের সম্পর্ক কেমন? এই রাজবল্লভের সঙ্গে সম্পর্কটা যতটা ঘনিষ্ঠ, তার থেকে বেশি ঘনিষ্ঠ আমাদের ঘসেটি বেগম। কারণ আমাদের ঘসেটি বেগমের আসা যাওয়া ছিল ঢাকায়, এবং ঘসেটি বেগমের বিশ্বাসভাজন বা তার বিশ্বস্ত একজন পাত্র ছিল রাজবল্লভ। তার মানে ঘসেটি বেগম খালার আদেশে রাজবল্লভ চলাফেরা করত। বা আমরা বিভিন্ন মুভিতে দেখি না যে অন্তরপুরে যে রানী
যে সমস্ত প্রতিনিধি মেয়েরা থাকে তাদের সবারই একজন বিশ্বস্ত কর্মচারী থাকতো। ঠিক তেমনই ঘসেটি বেগমের বিশ্বস্ত কর্মচারী হলো রাজবল্লভ, যিনি পেশায় একজন জাহাজি ফৌজ বিভাগের কেরানি ছিল এবং তিনিও যেহেতু তার প্রতিনিধি ঘসেটি বেগম যে রাস্তাতে চলছে তিনিও সেই রাস্তাতে চলছিল, চলতে চলতে তিনিও সিরাজের বিপক্ষে চলে যান। তারপরে আমরা পাচ্ছি মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ কে ছিল? এই মোহাম্মদী বেগ ছিল আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার লোভে। মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার লোভে সিরাজকে হত্যা করেন এবং সিরাজ মৃত্যুর আগে অনুরোধ করেন যে 2 রিকাত আমি নফল নামাজ পড়তে চাই। তখন মোহাম্মদী বেগ তার পিঠে লাথি মেরে তাৎক্ষণিক তাকে জবাই করে। একটা সময় মোহাম্মদী বেগ সমাজের মানুষের কথা কুকথা বা অপবাদ নিতে না পেরে, সমাজের মানুষ তাকে অপবাদ দিত, লাঞ্ছিত করত, গালিগালাজ করত, এই গালিগালাজ সহ্য করতে না পেরে একদিন সে কূপ, মানে ওই গভীর কূপ যে আমরা মুভিতে দেখি কূপ থেকে পানি তোলে, ওই কূপে নিজেকে আত্মহুতি দেয় বা নিজে সুইসাইড করে, আত্মহত্যা। তার মানে মোহাম্মদী বেগেরও করুণ পরিণতি হয়। তারপরে পাচ্ছি আমরা মীর মর্দান, মীর মর্দান, মোহনলাল এবং সানফ্রে। মীর মর্দান ছিল আমাদের সিরাজউদ্দৌলার একজন বিশ্বাসভাজন সেনাপতি বা যোদ্ধা। মীর মর্দান, মোহনলাল এবং সানফ্রে তারা প্রাণপণ আমাদের যে পলাশীর প্রান্তরে তারা প্রাণপণ দেশের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য সিরাজের হয়ে যুদ্ধ চালিয়ে যান। দেশপ্রেমিক, আমরা তাদের দেশপ্রেমিক বলতে পারি। মীর মর্দান এবং মোহনলালকে আমরা দেশপ্রেমিক হিসেবে আখ্যা দিতে পারি, তবে এদের পরিণতিও ভালো হয় না, এরাও যুদ্ধে শহীদ হয়। তারপরে পাচ্ছি আমরা অ্যাডমিরাল ওয়াটসন। অ্যাডমিরাল ওয়াটসন কে ছিল? অ্যাডমিরাল ওয়াটসন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর প্রধান। অ্যাডমিরাল ওয়াটসন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনীর প্রধান এবং তিনি পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিলেন। নৌবাহিনীর প্রধান, তিনি পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিলেন। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি রোজার ড্রেক। রোজার ড্রেক, রোজার ড্রেক কে ছিলেন? তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার যে গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর, কলকাতার গভর্নর এবং তিনি কলকাতায় যখন আমাদের সিরাজউদ্দৌলা অতর্কিত হামলা চালায়, দুর্গ যখন সংস্কার করে, দুর্গ সংস্কারের কাজ করে রোজার ড্রেক। এই ঠিক তখনই আমাদের সিরাজউদ্দৌলা দুর্গ সংস্কার করতে নিষেধ দেয়, কিন্তু সিরাজের কথা তারা কানে নেয়নি। এই জন্য সিরাজের অতর্কিত হামলায় রোজার ড্রেক পালিয়ে যায়, কলকাতা থেকে ভয়ে পালিয়ে যায়। এই ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। আমাদের আরো একটা চরিত্র যে আমাদের মেইন কালপিট, সে হলো রবার্ট ক্লাইভ। আমি এখানে লিখলাম রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ তিনি কে ছিল? তিনি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। আমরা তার চরিত্রে শঠতা বা বিশ্বাসঘাতকতা বা ধূর্ত প্রকৃতির, চালাক, যাই বলি মিথ্যাবাদী, সব এর মধ্যে ভরা, একদম গেদে গেদে ভরা রবার্ট ক্লাইভের মধ্যে। এই রবার্ট ক্লাইভ সম্পর্কে যদি আরেকটু বলি, এই রবার্ট ক্লাইভ এতটাই উচ্ছৃঙ্খল, এতটাই দুষ্টু, এতটাই বাজে ছেলে ছিল যে তার বাবা মা তাকে সহ্য করতে না পেরে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে আমাদের ভারতবর্ষে পাঠায়। আমরা ইতিহাস পড়ে হয়তোবা জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের ভারতবর্ষে কারা আসতো? যারা খেতে পেত না, অভাবী, মানে ইংরেজরা, ব্রিটিশরা যারা অভাবী তাদের পাঠিয়ে দিত এই দেশে, বা যারা উচ্ছৃঙ্খল, যাদের কোনো কাজ কাম নেই, তাদেরকে আমাদের দেশে পাঠানো হতো। ঠিক তেমনই রবার্ট ক্লাইভ ছিল উচ্ছৃঙ্খল একটা বজ্জাত প্রকৃতির একটা বাচ্চা। তার বাবা মা তাকে সহ্য করতে না পেরে কোম্পানির প্রতিনিধি হিসেবে তাকে মাত্র 17 বছর বয়সে তাকে আমাদের ভারতবর্ষে পাঠিয়ে দেন।
ভারতবর্ষে পাঠিয়ে দিলেই আমরা দেখতে পাই যে 1757 সালে তিনি কি করেছেন। 1757 সালে তিনি সিরাজের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধে লিপ্ত হওয়ার পেছনে আমরা সিরাজকে নির্দ্বিধায় আমরা জয়ী করতে পারতাম যদি এই বিশ্বাসঘাতকতা না করত। কারণ সিরাজের সৈন্য সংখ্যা ছিল 10,000, দুঃখিত, সিরাজের সৈন্য সংখ্যা ছিল 30,000 এবং কামানের সংখ্যা ছিল 10টি এবং যুদ্ধে কাজে লাগানো হয়েছিল 8টি। কামান সংখ্যা ছিল 10টি, যুদ্ধে কাজে লাগিয়েছিলাম আমরা 8টি। এবং অপর পক্ষে আমাদের প্রতিপক্ষ যে ইংরেজ দল, ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3,000 এবং তাদের কামান সংখ্যাও ছিল মাত্র 3টি। এবার আমরা এদের পরিণতি সম্পর্কে জানবো। আমাদের পরিণতি, রবার্ট ক্লাইভ, সবাই তো যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের আমরা পরিণতি ভালো কখনো দেখিনি। যেমন আমাদের ঘসেটি বেগমকে নদীতে পদ্মা নদীতে চুবিয়ে, বস্তার মধ্যে ভরে চুবিয়ে তাকে ফেলে দেওয়া হয়, জীবন্ত ফেলে দেওয়া হয়, তিনি নদীতে ডুবেই মারা যান। এবং আমাদের যে আমেনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়, এই ফেলে দেয় কে? আমাদের মিরন হাত পা বেঁধে ফেলে দেয়, মিরনের নির্দেশে ফেলে দেওয়া হয়, তিনি নদীতেই মারা যান। করুণ পরিণতি। এবং আমাদের যে রবার্ট ক্লাইভ বিশ্বাসঘাতক, মীর জাফরের পরেই যার অবস্থান আমরা বলতে পারি। মীর জাফরকে 1 নম্বরে এই জন্যই বলা কারণ তিনি দেশের হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন, এই জন্য মীর জাফর 1 নম্বর আসামি। এবং 2 নম্বর বিশ্বাসঘাতক হলো আমরা বলতে পারি যে আমাদের প্রতিপক্ষ দল ইংরেজরা, রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ তিনি একটা সময় আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেন? কারণ ভারতবর্ষ থেকে যে অর্থ সম্পদ লুট করা হয়, এই অর্থ সম্পদ লুট করে তার নামে একটা ক্লেম আসে, অভিযোগটা কারা করে? তার স্বদেশবাসী করে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে। অভিযোগটা এমন, রবার্ট ক্লাইভ ভারতবর্ষের অর্থ সম্পদ লুট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার অভিযোগ ছিল ভারতবর্ষ লুট করে তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তিনি নিজেই আত্মস্থ করেছেন। এটা ছিল তার বিরুদ্ধে অপবাদ বা অভিযোগ। এবং লোকে তাকে কটু কথা শোনাতো, তিনি একজন বিশ্বাসঘাতক, তিনি ভারতবর্ষ লুট করে নিজের পকেট ভরেছে। এরকম সমাজে তার সঙ্গীরা, তার স্বদেশীরাই তাকে নিয়ে এভাবে বাজে বাজে মন্তব্য করত। একটা সময় তিনি মানসিক ভারসাম্য হারান, যেটাকে আমরা ডিপ্রেশনে যাওয়া বলি। একটা সময় তিনি ডিপ্রেশনে চলে যান এবং নিজেই নিজের বন্দুক বের করে আত্মহত্যা করেন। তার মানে আমরা সবার পরিণতিই পাচ্ছি করুণ পরিণতি, যারা বিশ্বাসঘাতকতা করেছে। এইভাবেই আমাদের বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, বাংলার শেষ স্বাধীন নবাবের করুণ পরিণতি। এবং তাকে তো আমরা জানলাম যে সিরাজউদ্দৌলাকে এই যে মোহাম্মদী বেগ 10,000 টাকার জন্য হত্যা করলো। এই ছিল আমাদের সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত সিরাজউদ্দৌলা নাটকের সার সংক্ষেপ। আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো বা উপকৃত হয়েছো। এবার আমরা সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নিব। কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে দেখো, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি করুণ রসাত্মক। এই নাটকে বিধৃত বা দেখানো হয়েছে লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। এ নাটকে আমরা কি দেখতে পাই? লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব। সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যে একটি করুণ রসাত্মক নাটক বা ট্রাজেডি নাটক। সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় 1965 সালে। নবাবের উক্তিতে সবচেয়ে বড় অস্ত্র কি? নবাবের উক্তিতে সবচেয়ে বড় অস্ত্র হলো দেশপ্রেম। ঐতিহাসিক এ নাটকে প্রাসাদ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে ইংরেজ বণিকদের সাম্রাজ্যবাদী কূটকৌশল। ঐতিহাসিক এ নাটকে প্রাসাদ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে কি? ইংরেজ বণিকদের সাম্রাজ্যবাদী কূটকৌশল। ইংরেজদের হাতে বন্দী থাকা অমিচাঁদ যুদ্ধ বন্ধের জন্য কার কাছে চিঠি পাঠান? ইংরেজদের হাতে বন্দী থাকা অমিচাঁদ যুদ্ধ বন্ধের জন্য রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠান। কার কাছে? রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠান। খাজাঞ্চি বলতে কি বোঝায়? খাজাঞ্চি বলতে কোষাধ্যক্ষকে বোঝায়। খাজাঞ্চি শব্দের অর্থ হলো কোষাধ্যক্ষ।
ডাচ শব্দটি দ্বারা যে জাতিকে নির্দেশ করা হয় তা হলো ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসী। ডাচ শব্দ দ্বারা ওলন্দাজদের বোঝানো হয় বা হল্যান্ডের অধিবাসীদের বোঝায়। নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে আবর্তিত এই নাটকে কয়টি অঙ্ক আছে? 4টি অঙ্ক। এবং কয়টি দৃশ্য পাচ্ছি আমরা? 12টি দৃশ্য। এই নাটকে আমরা 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য পাচ্ছি। যুদ্ধক্ষেত্রে নবাবের শেষ ভরসা চক্রান্তকারীদের মনে দেশপ্রেমের পুনর্জাগরণ। যুদ্ধক্ষেত্রে নবাবের শেষ ভরসা ছিল চক্রান্তকারীদের মনে দেশপ্রেমের পুনর্জাগরণ। কারণ নবাব জানতো যে এই যুদ্ধে যারা চক্রান্ত করছে আমারই আপনজন। নবাব চেয়েছিল আমার শেষ ভরসা একটাই, তাদের মধ্যে যেন দেশপ্রেম পুনর্জাগরণ ঘটে। তারপর দেখো, ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল কারা? ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল ডাচ, ফরাসি, ইংরেজ। নবাবের পদাতিক বাহিনী এসেছে দমদমের সরু রাস্তা দিয়ে, আর গোলন্দাজ বাহিনী বন্যাস্রোতের মতো ছুটে আসছে মারাঠা খাল পেরিয়ে। এখানে প্রশ্ন আসতে পারে, নবাবের পদাতিক বাহিনী আসছে কোথা দিয়ে বা কোন রাস্তা দিয়ে? দমদমের সরু রাস্তা দিয়ে। আর গোলন্দাজ বাহিনী কোথা দিয়ে আসছে? বন্যা স্রোতের মতো ছুটে আসছে মারাঠা খাল পেরিয়ে। মারাঠা খাল পেরিয়ে। ইংরেজরা সামরিক শক্তি বৃদ্ধি করেছে কাশিমবাজার কুঠিতে গোপনে গোলাগুলি আমদানি করে কলকাতার আশেপাশে গ্রামে, যেখানে গ্রামে নিজেদের দখলে নিয়েছে তারা, দুর্গ সংস্কার করে। ইংরেজরা সামরিক শক্তি বৃদ্ধি করেছে কিভাবে? কাশিমবাজার কুঠিতে গোপনে গোলাগুলি বা অস্ত্র আমদানি করে কলকাতার আশেপাশের যে গ্রামে, গ্রামের পর গ্রাম নিজেদের দখলে নিয়ে এবং দুর্গ সংস্কার করে। ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি প্রদান করেন কে? দিল্লির বাদশাহ ফট্টুকশিয়র। নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা বন্ধ করেননি কলকাতার দুর্গ সংস্কার। নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা বন্ধ করেননি কি? কলকাতার দুর্গ সংস্কার। মানিকচাঁদের অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে। কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে? মানিকচাঁদের। কলকাতায় ব্যবসা করার জন্য মানিকচাঁদকে নজরানা দিতে হয়েছে কত টাকা? 12,000। কলকাতায় ব্যবসা করবার জন্য মানিকচাঁদকে নজরানা দিতে হয়েছে 12,000 টাকা। দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড উক্তিটি সাফরের এবং ব্রেভেস্ট সোলজার হলো মীর মর্দান। এখানে দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সাফরে। এবং ব্রেভেস্ট সোলজার কে? ব্রেভেস্ট সোলজার হলো মীর মর্দান। তারপর দেখো, ওয়াটস ও ক্লাইভ নন্দকুমারকে ঘুষ খাইয়ে চন্দননগর ধ্বংস করে এবং আলীনগরের সন্ধির খেলাপ করে। আলীনগরের সন্ধি খেলাপ করে কে? ওয়াটস ও নন্দকুমার। ওয়াটস ও ক্লাইভ নন্দকুমারকে ঘুষ খাইয়ে। এখানে ঘুষ খাচ্ছে কে? নন্দকুমার। নন্দকুমার ঘুষ খেয়ে যে চন্দননগরের যে সন্ধি ছিল এবং আলীনগরের যে সন্ধি ছিল সেই সন্ধির খেলাপ করে। মীর জাফর উমিচাঁদকে দেওয়ার জন্য রাইসুল জুহলাকে দিলেন সাংকেতিক মোহর। মীর জাফর উমিচাঁদকে দেওয়ার জন্য রাইসুল জুহলাকে কি দিয়েছিলেন? সাংকেতিক মোহর। বেনিয়ার জাত বলতে বোঝায় যারা ব্যবসা করে। নাটকের ইংরেজ জাতিকে নির্দেশ করা হয়েছে। বেনিয়ার জাত শব্দের অর্থ কি? যারা ব্যবসা করে। বেনিয়ার জাত শব্দের অর্থ হলো যারা ব্যবসা করে। এই নাটকে বেনিয়ার জাত বলতে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। এই ছিল আজকে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের বিষয়বস্তু বা সংক্ষেপে আলোচনা। সকলকে আবারও ধন্যবাদ।